হাই, দিস ইজ ওলি। তো আজকে আমরা সিলেক্ট বুথ সাবজেক্ট রসায়নের এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। তো এটার কোন নম্বরে বলা হয়েছে যে অণু কাকে বলে। আমরা এখানে লিখছি যে দুই বা ততোধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে যে স্বাধীন ও মুক্ত অস্তিত্ব সম্পন্ন রাসায়নিক কণা গঠন করে থাকে অণু বলে। এটি মৌলিক বা যৌগিক উভয় পদার্থই হতে পারে এবং এই পদার্থের গুণাগুণ ওই পদার্থের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। এখন বলা হয়েছে যে লিথিয়াম অপেক্ষা পটাশিয়ামের অধিক সক্রিয় কেন ব্যাখ্যা করো। লিথিয়াম অপেক্ষা পটাশিয়াম অধিক সক্রিয় কেন ব্যাখ্যা করো। আমরা জানি যে হাই লি না কে রুবি। তো এখানে হাইড্রোজেন 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 লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম। এখানে এইগুলো হলো গিয়ে প্রথম পর্যায়ের মৌল। এইসব হলো গিয়ে প্রথম পর্যায়ে তো প্রথম পর্যায়ে লিথিয়াম আছে, এরপর এখানে আছে পটাশিয়াম। তো এটা উভয়টি প্রথম পর্যায়ে, কিন্তু লিথিয়াম অপেক্ষা পটাশিয়াম অধিক সক্রিয় কেন ব্যাখ্যা করো। তো আমরা জানি যে পর্যায় সারণীর উপর থেকে নিচে গেলে, উপর থেকে যদি আমরা নিচে যাই তাহলে পরমাণুর আকার বাড়তে থাকে, ইলেকট্রন যোগ হয় না, কিন্তু পরমাণুর এই যে নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের দূরত্ব বাড়তে থাকে। তো লিথিয়ামের যদি সর্বশেষ শক্তি স্তরের দূরত্ব এইটুকু হয়, তাহলে পটাশিয়ামের সর্বশেষ দূরত্ব হবে এইটুকু। তো এই যে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে যে আকর্ষণ থাকে তা অনেক কমে যায়, এজন্য সহজেই পটাশিয়াম ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাই পটাশিয়ামের সক্রিয়তা অনেক বেশি এবং লিথিয়ামের সক্রিয়তা অনেক কম, কারণ সেটি সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে না। তো আমরা এভাবেই সাজিয়ে লিখবো যে প্রথমে লিখবো যে লিথিয়াম এবং পটাশিয়াম উভয় পর্যায় সারণীর গ্রুপ এ কার ধাতু এর মৌল কোন গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। আকার ও ইলেকট্রন বিন্যাস। লিথিয়ামের তুলনায় পটাশিয়াম পরমাণুর আকার অনেক বড় এবং এর সর্বশেষ শক্তি স্তরের নিউক্লিয়াস অনেক দূরে অবস্থিত। আকর্ষণ বল আকার বড় হওয়ায় পটাশিয়ামের সর্বশেষ স্তরের ইলেকট্রন প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল লিথিয়ামের তুলনায় অনেক কম হয়। আয়নীকরণ শক্তি আকর্ষণ কম থাকে, পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটি সহজেই ত্যাগ করা যায়, অর্থাৎ পটাশিয়াম আয়নীকরণ শক্তি কম। যেহেতু কার ধাতুগুলো ইলেকট্রন ত্যাগের প্রবণতা যত বেশি হয় তাদের সক্রিয়তা তত বৃদ্ধি পায়, তাই লিথিয়াম অপেক্ষা পটাশিয়াম অনেক বেশি সক্রিয়। তাহলে আমরা বলতে পারি যে লিথিয়াম অপেক্ষা, সুতরাং লিথিয়াম লিথিয়াম অপেক্ষা পটাশিয়াম অধিক সক্রিয়। আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি। তো এখানে আমরা ক এবং ক প্রশ্নটি সমাধান করলাম। এখন গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এক্স মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। এক্স মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আমরা গ নম্বর লিখি, এখানে এক্স মৌলটি হলো গিয়ে এক্স, এখানে এক্স মৌলটি হলো গিয়ে এ, এটা হবে গিয়ে এ, বা এটা যদি আমরা এ দিই এ মৌলটি, এ মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব। তো এখানে এই উদ্দীপকে সম্ভবত হালকা একটু ত্রুটি রয়েছে। এখানে এক্স তো পেলাম না উদ্দীপক। যাই হোক, আমরা লিখি যে এ ইকুয়াল 39 এ
39A A কিউ আর ক্ষতি করতে ব্যবহৃত এবং 39A এবং 14A 40A প্রকৃতিতে প্রাপ্তির পরিমাণ যথাক্রমে 90% ও 100%, 90% ও 10%। আমরা লিখি যে 19A ইকুয়াল এখানে 39 90%, 90% 40A ইকুয়াল আমরা পেলাম 10%, 10%। তো আমরা এখন লিখবো যে x মৌলটির গড় আপেক্ষিক, a মৌলটির গড় আপেক্ষিক, a মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর, গড় আপেক্ষিক পারমাণবিক ভরে একটি সহজ ট্রিক্স হলো গিয়ে এইটার সাথে এইটা গুণ দেবো, মাঝখানে আমরা প্লাস দেবো, এখন এইটার সাথে এইটা গুণ দেবো। আমরা দেই 39 ইন্টু 4 ইন্টু 19, 19 প্লাস 40 ইন্টু 10 divided by 100। তো এইটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে 3510, 3510 প্লাস এটা হবে কি 10, এইটা হবে 400 ডিভাইডেড বাই 100। এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 39 110 divided by 100। তো এটা যদি আমরা যে 3910 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 39.1। এটি হলো গিয়ে আমাদের DNA লিথিয়ামের এ মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর। আমরা লিখবো যে এ মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল 39.1। আমরা প্রশ্নটি সমাধান করলাম। এখন এরপরের প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকের কিউ ও আর মৌলের স্থিতিস্থাপকতা অর্জনের প্রক্রিয়া ভিন্ন কেন বিশ্লেষণ করুন। এখানে কিউ মৌল দেওয়া আছে এবং কিউ এর পারমাণবিক ভর দেওয়া আছে 12 এবং আর এর পারমাণবিক ভর দেওয়া আছে 8। তো আমরা 12, তো 12 আমরা জানি 12 পারমাণবিক ভর হলে দিয়ে ম্যাগনেসিয়াম, তো 12 mg আমরা জানি mg এর পারমাণবিক ভর ম্যাগনেসিয়াম, তাহলে এই মৌলটি হবে ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2 2s2 2p6 3s2 10 12। এখন যদি আমরা ম্যাগনেসিয়ামের শেষ উপশক্তি স্তরে দুটি ইলেকট্রন রয়েছে, তো এটা যদি তার নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের আকৃতি ধারণ করতে চায়, নিয়নের আকৃতি যদি ধারণ করতে চায় তাহলে এটাকে এদের সর্বশেষ উপশক্তি স্তরে দুটি ইলেকট্রন রয়েছে, সে দুটি ইলেকট্রন তাকে ত্যাগ করতে হবে। সে যদি এই দুটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে ম্যাগনেসিয়াম 2+ হয়ে যাবে। এখন আমরা যদি অক্সিজেনের পারমাণবিক ভর 8, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে ss3 1s2 2s2 2p6। তো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে এটার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টি। অক্সিজেনের ইলেকট্রন হয়েছে
এর সর্বশেষ স্তরে ইলেকট্রন আছে, সেটাকে এইভাবে আমরা করে দেখি। এখানে দুইটা ইলেকট্রন থাকবে, এরপরে এখানে থাকবে 16টা। তাহলে এখানে হলো গিয়ে 2 3 4 5 6 7 8, এখানে তো হলো না। আমাদের এটা ভুল হয়েছিল, এখানে তো আমরা 6 দেবো, এখানে 4 দেবো। তো এখানে 2 6 এবং আরো 7 যদি যোগ করি তাহলে মোট ইলেকট্রন হয় 8টি। তো এর সর্বশেষ শক্তি স্তরে মাত্র 6টি ইলেকট্রন রয়েছে। তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের আকৃতি ধারণ করতে হলে 2টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2 মাইনাসে পরিণত হবে, অক্সিজেন 2 মাইনাস। তাহলে যে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2 প্লাস আয়নে পরিণত হয় এবং অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2 মাইনাস আয়নে পরিণত হয়। তাহলে যে তাদের নিষ্ক্রিয়তার যে প্রক্রিয়াটি তা ভিন্ন। প্রথমটি যে ইলেকট্রন ত্যাগ করে এবং অন্যটি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আমরা এভাবে সাজিয়ে নিতে পারি যে উদ্দীপকের আমরা সাজিয়ে লিখব যে প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস করব, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করবে। উদ্দীপক অনুসারে মৌল দুটি হলো 12 কিউ, যার পারমাণবিক সংখ্যা 12 অর্থাৎ মৌলটি হলো ম্যাগনেসিয়াম, 8 আর যার পারমাণবিক সংখ্যা 8 অর্থাৎ মৌলটি হলো অক্সিজেন। যে কোনো মৌলের স্থিতিশীলতা অর্জন নির্ভর করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের উপর। নিচে এদের ভিন্ন প্রক্রিয়ার কারণ বিশ্লেষণ করা হলো। তো আমরা কি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এই ইলেকট্রন বিন্যাস হলো এর সর্বশেষ শক্তি স্তরে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম। তো তাহলে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন রয়েছে। নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য ম্যাগনেসিয়ামের পক্ষে 2টি ইলেকট্রন ত্যাগ করা সহজ। ইলেকট্রন ত্যাগ করে একটি ধনাত্মক আয়ন Mg2+ পরিণত হয়। তারপর অক্সিজেনের ক্ষেত্রে এর ইলেকট্রন বিন্যাস আমরা করব। তারপর লিখব যে এর সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন রয়েছে। নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো অষ্টক পূর্ণ করতে অক্সিজেনের আরো 2টি ইলেকট্রন প্রয়োজন। তাই এটি অন্য ধাতু থেকে 2টি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন O2 মাইনাসে পরিণত হয় অথবা পদার্থের সাথে ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগি করে। পরিশেষে আমরা লিখতে পারি যে উপসংহার আমরা লিখব যেহেতু কিউ একটি ধাতু যা ইলেকট্রন বর্জনের মাধ্যমে এবং আর একটি অধাতু যা ইলেকট্রন গ্রহণের বা শেয়ারের মাধ্যমে অষ্টক পূর্ণ করে স্থিতিশীল লাভ করে, তাই এর স্থিতিশীলতা অর্জনের প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। তো পরিশেষে আমরা লিখব যে যেহেতু কিউ একটি ধাতু এবং যা ইলেকট্রন বর্জনের মাধ্যমে এবং আর একটি অধাতু যা ইলেকট্রন গ্রহণ বা শেয়ারের মাধ্যমে অষ্টক পূর্ণ করে স্থিতিশীলতা লাভ করে, তাই এদের স্থিতিশীলতা অর্জনের প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। এখানে কিউ ম্যাগনেসিয়াম একটি ধাতু এবং অক্সিজেন হলো গিয়ে একটি অধাতু। এটি ইলেকট্রন ত্যাগ করে, এটি ইলেকট্রন গ্রহণ করে। তো তাদের স্থিতিশীলতার প্রক্রিয়াটি সম্পূর্ণ ভিন্ন। তাহলে আমরা পরিশেষে এইটি লিখতে পারি। তো এই ছিল আজকের সৃজনশীল প্রশ্নটির সমাধান। তো দেখা হবে পরবর্তী ক্লাসে।